নাকি শাশ্বতদাকে যেরকম বলেছিল শুয়োরের বাচ্চা, আমাকে বাচ্চা শুয়োর। আমার একে খুব ভালো লাগে, সোনাক্ষী সিনহা, বউয়ের দুর্দান্ত হাতের রান্না। আমাকে অনুরাগ দা পার্সোনালি অ্যাসিস্ট করতে বলেছিল বরফি। এবারেও কত রিভিউ এসছে মিরাক্কেলের কৃষ্ণেন্দুকে হাসাতে পারতে। আমি তো প্রশান্ত চ্যাটার্জির কৃষ্ণেন্দু, আমি আমার বাবার নামের ছেলে। আমার একটা কাজ দিয়ে আমি ওর ছেলে হবো কি করে? মিরাক্কেলের কখনো ছেলে হতে পারি? আমি বিদ্যাবারণকে আমি বাংলাও শিখিয়েছি। আমার এখানে তো উত্তম কুমার, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ নেই। এবং নন ফিকশন শো একসাথে শো করেছি, শাহরুখ খানও করেছি, আমিও। মানে এরমভাবে বসে পারফরমেন্সের সময় আমি লিখেছি, দাদু নাতিকে গল্প শোনাচ্ছে যে শোন, একদিন একটা উট আর একটা গাধা দুজনের ছোট জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝলি তো। এবার উচ্চা বললো যে শোন, তুই ওর মধ্যে দিয়ে চলে যা, আমিও নিচু হয়ে চলে যাবো, কিন্তু ভাই তুই তো বেটে খাটো, আমি হচ্ছে এই চেহারা। আমার বিরাট ব্যাপার, বুঝতে পারলি। তো কিছুক্ষণ পরে গাধাটা চলে গেল, উটটা আটকে গেল। বলছে আমি যেতে পারছি না কেন বল? বলে ওই যে কুঁজ, ওইটা তো তোমার অহংকার, তোমার অহংকারে তুমি আটকে গেছো। জোর গলায় বলতে পারি যে একটা শো লিখেছে, আবার ডিরেক্টও করেছে, আবার অ্যাঙ্কারিংও করেছে। অনেক শুভেচ্ছা ইটস মজ্জা বাংলা। এবং সবাইকে বলছি যে যারা দেখছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, করে ফেলুন। নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। একটু অন্যরকম বিষয় নিয়ে আজকে এলাম এবং এমন একজন মানুষকে নিয়ে এলাম আপনাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পাশেই বসে রয়েছেন ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। একদিকে পেশায় ডাক্তার, আরেকদিকে অভিনেতা, আবার স্ক্রিপ্টের দিকে রাজা মানুষ, দারুণ লেখেন। তার সদ্য মুক্তি পাওয়া ছবি জমালয় জীবন্ত ভানু, তার রিভিউ আমি করেছিলাম এক সপ্তাহ আগে, এবং সেই রিভিউটা শুনে আপনারা অনেকে ভালো মন্তব্য দিয়েছেন আমাকে, যে হ্যাঁ, যে ছবিটার অনেক কিছু তথ্য আপনারা জেনেছেন আমার মাধ্যমে। কারণ আমি যেদিন প্রিমিয়ার সেদিনকে আমি ছবিটা দেখেছিলাম, এবং যেদিন রিলিজ হয় সেদিনকে আমি রিভিউটা করে ছেড়েছিলাম আপনাদের কথা মাথায় রেখে। আজকে কৃষ্ণেন্দুদা অনেকটা সময় বার করে আমাদের জন্য মানে দিতে পেরেছেন, এটার জন্য আমি ওনার কাছে রীতিমতো কৃতজ্ঞ। প্রথম কথা, কৃষ্ণেন্দু তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে ইটস মজ্জা বাংলায়। প্রথম কথা, তোমার তো এই ছবি মোটামুটি হিট, যা এখন মার্কেটের রেসপন্স। তো এই ছবিটা যখন প্ল্যান করলে যে ভানুকে নিয়ে করবে, মানে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করবে, তার মধ্যে অনেকটা রিসার্চ ওয়ার্ক, এবং ছবিটা দেখে অনেকগুলো ছবির কিছু গ্লিমসেসগুলো নিয়ে একটা পুরো গল্পের পটকথা যেটাকে বলি আমরা, সেইভাবে করা হচ্ছে। এটা মাথায়টা এলো কি করে? না দেখো, আমাকে একদিন অফিসে ফোন করলো, ওই বেসিক্যালি যে জমদূত হয়েছে ইমন আমার খুব পরিচিত, মানে আমার স্টুডেন্ট বহুদিনকার। তো ও আমাকে ফোন করে বললো একটা ছবি নিয়ে আলোচনা হচ্ছে, তুমি কি লিখবে? আমি লিখতে খুব ভালোবাসি, মানে আমার 3-4 দিন না লিখলে আমার কষ্ট হয়। আমি দিনে মোটামুটি 10-12 পাতা লিখি, কিছু না কিছু লিখি আর কি। তো এলাম, হ্যাঁ যাই। তো গেলাম, গিয়ে আলাপ হলো বুড়িমা চিত্র, মানে বুড়িমার বাজি যারা করে, সুমনদা। তো সবাই মিলে আমাকে বললো একটা ছবি করতে হবে, যে তার নাম হচ্ছে জমালয় জীবন্ত ভানু। তাহলে আর গল্প কিছু নেই, এই নাও তোমার 5-6টা বই দিয়ে দিলাম, ধাপ করে ফেলে দিল টেবিলে। বলছে এবার এখান থেকে তুমি কিছু একটা বের করো। এবার আমি 5টা বই নিয়ে এসে বুঝতে পারছি না যে খাবো না মাথায় মাখবো না, আমি বালিশ করে শো। হ্যাঁ, কারণ মানে অদ্ভুত লেখা, এবং ওনার বিরাট কর্মজীবন। তো আমি না 3-4 রকম ডায়েরি বানালাম ওই বইটাই। শুরু হলো আমার প্রথম রিসার্চ ওয়ার্ক, যে ওনার সিনেমা সংক্রান্ত ইনফরমেশন দেবো, লাল ডায়েরি, হলুদ ডায়েরি, তো ওনার পার্সোনাল ছোটবেলা, ওনার সম্পর্কে যারা বলেছে কথা তাদের জন্য আলাদা। এই করে প্রায় 6 মাস পড়াশোনা করলাম। করে যখন সব ডায়েরি ভরে গেল, তখন বুঝতে পারলাম যে আমার কিছুই করা হয় না। কারণ হচ্ছে যে এই সবকটা ডায়েরি এক জায়গায় ভরাতে গেলে ইম্পসিবল ব্যাপার। নিয়ে আমি একটা গল্প লিখলাম। সেই গল্পটা একটা অভিজ্ঞতা থেকে মনে হলো যদি শুটিং করি 4.5 ঘন্টার একটা সিনেমা হবে। আচ্ছা, তার বাজেট হবে প্রায় 20-25 কোটি টাকা। হ্যাঁ, শুধু সেটাই না, মানে তার মধ্যে তুলসী চক্রবর্তী, ভানুবাবু, জহর রায়, মানে একটা অদ্ভুত একটা টাইম পিরিয়ড ঢুকবে। এবার আমি সুমনদাকে যখন শোনালাম, সবাই খুব শুনে অভিভূত। নিয়ে লাস্টে বললো এটা তো করা যাবে না। সেটা তো আমি জানি, কিন্তু আমি যে খেটেছি এই সব বইটাকে থেকে নিয়ে আমি একটা জিনিস বার করেছি, সেটা এটা।
কিন্তু এটা তো হবে না। এবার আমিও বুঝতে পারছি ওটা হবে না, ওটা ওইটা আমার কাছে এখনো আছে, মানে ওটা ওয়েব সিরিজ করা যাবে বীভৎস। তো তারপরে ওখান থেকে এবার দেখলাম না সত্যি সত্যি বাজেট সংক্রান্ত একটা সমস্যা, এত কিছু, এত মানুষকেই খুঁজে পাওয়া যাবে না এখন। তুলসী চক্রবর্তীকে কোথায় পাবো, ছবি বিশ্বাস কোথায় পাবো? আর আমার সুবিধা হচ্ছে আমি ছোটবেলা থেকে ওতপ্রোতভাবে এই নামগুলো মানে একটু বেড়ে পাকা বলে না, সেই জন্য মানে আমি রবি ঘোষের সাথে বসে গুপি বাঘা ফিরে এলো প্রিমিয়ার দেখেছি। আমি নন্দনে যখনই সিনেমা হতো আমাকে বাবা মা নিয়ে যেত, নিয়ে আমি 74.5 হলে দীর্ঘদিন দেখি, বহুবার দেখেছি। তো আমার এই নামগুলো মুখস্থ ছিল। কিন্তু যখন প্রথম আমাকে বললো যে না ভানুবাবু নিয়ে কাজ, আমি তো মানে মনে হচ্ছে আকাশে মানে স্বর্গ পেলাম হাতে। কারণ জীবনের শুরুটা স্ট্যান্ড আপ কমেডি, মানে জীবনের না এই ফিল্ডের তো শুরু স্ট্যান্ড আপ কমেডি দিয়ে। এই প্রসঙ্গে আসবো, মানে স্ট্যান্ড আপ কমেডির ব্যাপারে আসবো, আগে এটা শুনে। ভানুবাবুরও জীবন কিন্তু শুরুতে উনি ছোট থেকেই সবার সামনে মাহুল জমাবার জন্য যোগ বলতেন। তো সেই সময়কার স্ট্যান্ড আপ কমেডির পায়োনিয়ার কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়, মানে সাম্যময় ব্যানার্জি, যে পরবর্তী ফলে এটা বিরাট প্রজেক্ট। এবং আমার আফসোস যে আমি দেখাতে পারলাম না, যা আমি ভেবেছি বা যা লিখেছি সেটা দেখাতে পারলাম না। ওটা দেখানোটা খুব বড়, বিরাট বড় কাজ হয়ে গেল। আচ্ছা, তারপর এই যে ক্যারেক্টারগুলো, তারপর এই শাশ্বতদাকে অ্যাপ্রোচ করা, সেটা কি তোমারই আইডিয়া যে শাশ্বতদা হবে, বা শাশ্বতর মানে ইনফ্যাক্ট ভানুর পত্নী যিনি, তাকে তোমরা দেবলীনাকে বানিয়েছো, তারপর সুচিত্রা সেন যাকে, তাকে আবার আরেকজন দর্শনাকে বানিয়েছো। তো এগুলো তোমরা এই রিসার্চ আর এগুলো করতে তো সময় লেগেছে। সময় তো লেগেছে। অপুদা আগে থেকেই একটা ঠিক হয়েছিল অপুদার বিষয়টা। আর একটা ব্যাপার হচ্ছে আমি বহু বছর আগে 2012-13 সালে ভানুবাবুকে নিয়ে একটা স্কিট করেছিলাম, যে ভানুবাবু মর্তলোকে চলে এসছে। তখন জানতাম না পরবর্তীকালে এই 3 মিনিটটা আমার কাছে 2 ঘন্টা 9 মিনিট হয়ে দাঁড়াবে। সেটা 11-12 সালে একটা ওই যে ভানুবাবুর যিনি মিমিক্রি করেন আর কি, অনুপম বলে, ওকে দিয়ে করেছিলাম যে ভক্ত ভানু। তো যমদূত এসে ওকে ছেড়ে যাচ্ছে, ভানুবাবু মর্তে আসছে কিছু বলে আবার নিয়ে চলে যাচ্ছে। এটা 3 মিনিটের ছিল। এবার সেটা উনি দেখেছিলেন বাসবিধি আর গৌতম দা, তখন থেকে বাসবিধি আমাকে পছন্দ করে, সেটা আমি জানতাম না। এই কাজটা শুরু হওয়াতে তখন উনি বললেন যে আমি না যতবারই প্রসঙ্গ উঠেছে আমি খালি তোমাকে রিকল করছি যে কোনোভাবে যদি যোগাযোগ করা হতো তাহলে প্রজেক্টটা তুমি পেতে। এবার এটা নানান দিক থেকে এসে আমাতেই শেষ হয়েছে আর কি, মানে ভানুবাবুর দিক থেকে হোক, এদিক থেকে হোক। তারপরে তো এই কাজ শুরু। এই যে তুমি কাস্টিং গুলো, এটা শাশ্বতদা না ঠিক ছিল? হ্যাঁ, তো শাশ্বতদা ঠিক ছিল, অপুদা তো ঠিক ছিল। তারপরে কি হয়েছে, মানে ওই লিখতে লিখতে না একটা ওই ছবি তৈরি হয়ে যায়, মানে মুখ চোখের সামনে আমি কাকে দেখতে পাচ্ছি, মানে চরিত্রটা। মানে তখন দেখে মনে হলো যে না, মানে সাহেবদাকে হয়তো ইন্দ্র দিলে সব থেকে ভালো, মানে একটা গুড লুকিং, লম্বা, হ্যাঁ মানে টল ডার্ক, তো যথেষ্ট, মানে দেবরা ইন্দ্র মানে দেখতে রীতিমতো, মানে সে একসাথে 3টে মেয়েকে নাচায়। তো সে তার মেনকা উর্বশী রম্বা যাকে যে নাচাচ্ছে সে তো সেই লেভেলের লোক। একটা জিনিস দেখে খুব ভালো হচ্ছে, প্রথম যে শাশ্বতদার এন্ট্রি তোমার সিনেমাতে, সেটা কিন্তু হাম হাম গুড়ি গুড়ি ডান্স থেকে। হ্যাঁ, কারণ ওটা সিগনেচার। এবং পোস্টারটা, এই পোস্টারের নিচে যদি নামও না লেখা থাকে, এই পোস্টটা দেখলেই ধরে ফেলবে, পোজ একদম ডেফিনেটলি জমানা জীবন্ত মানুষ। তোমার এই কাজটা করতে গিয়ে সব থেকে কোন জায়গাটা বেশি তোমার মনের মতন কাজ হয়েছে এই টোটাল প্রজেক্টটাতে, ভানু মানে জমালয় জীবন্ত ভানু গোটা সিনেমাটাতে কোন সিনটা শুট করতে গিয়ে তোমার সব থেকে বেশি আনন্দ লেগেছে আর কি? ভানুবাবু শ্বশুর বাড়িতে একটা সিন আছে, যেখানে ভানুবাবুকে ওই কই মাছ দিচ্ছে, বলছে আরেকটা তেল কই দিই বাবা, বলছে এতবার করে বললে, প্রথমবারই জিজ্ঞেস করছে যে এতবার করে বলছেন যেমন দিন এক পিস। ওই সিনটা খুব মজা হয়েছে, সবাই মিলে খুব এনজয় করছে। ভাই চলো, আমাকে বললেন না, আমাকে মানে পরপর ঘুরে নেওয়া, আমি নিজেরা কইতে আসি, চলো ভানু। ভানুর শ্বশুর যে যখন জানতে পারে যে অভিনয় করতে গেছে রাত্রি 12টায় আসে, তখন বলছে তোমার যন্ত্র টেপো, এখান থেকে পালাও। মানে সেই ভয়টা, আজকালকার তো শ্বশুরের প্রতি ভয় তো দেখা যায় না মোটামুটি, সেই সময় কিন্তু ভয়টা ছিল। একটাই ব্যক্তিগত ঘটনা মানে দেওয়া গেছে, যদিও ওটা ওনার লাইফের একটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটা, সিনেমায় আসার প্রথম দিনের ঘটনা। এটা একদম সত্যি ঘটনা, এটা তো একদম পুরো। না, আজকে যদি ভানুবাবু থাকতেন, এই ছবিটা দেখে কি বলতেন তোমার কি মনে হয়? কান মুলে দিতে হতো নাকি শাশ্বতদাকে যেরকম বলেছিল শুয়োরের বাচ্চা, আমাকে বাচ্চা শুয়োর।
আর একটা জিনিস হচ্ছে যে এই ছবিটা বানাতে গেছে যখন ছবিটার মূলত শুটিং ইনডোর হয়েছে, হ্যাঁ মানে ওই 60-40 আর বাইরের শুটিং গুলো কোথায় করেছো? বাইরে রাস্তায়, এই পাটুলির রাস্তাতে, এই যে দৌড়াদৌড়ি, ক্লাইম্যাক্সটা হচ্ছে বামতলায়। ক্লাইম্যাক্সটাও ওখানে দারুণ ঘটনা, মানে ক্লাইম্যাক্সটা বলবো মানে যদি তুমি এই করো, আমরা ভেবেছিলাম ওই ক্লাইম্যাক্সে বৃষ্টি ফিষ্টি পড়ছে এরকম একটা সিন ছিল, আছে আর কি সিন। তো সেই সিনটা আমরা শুট করতে গেছি, দেখছি বিরাট বড় আমবাগান, সেখানে চারদিকে রোজ ঝলমল করছে। এটা কোথায়? নলবনে। আচ্ছা। বিরাট বড় আমবাগান, চারদিকে রোজ ঝলমল করছে, আমি বোকা বোকা একটা বৃষ্টির জল ফেলছি এবং বৃষ্টি নামছে আর কি। এত খারাপ লাগছে দেখতে। সেদিনকে এত তামঝাম হয়েছে, শুটিং 5টায় ব্যাকআপ হয়ে গেছে, লেফট ওভার, মানে সিনটা করতেই পারিনি পুরো সিন। তারপরে তো অনেক কিছু ছিল এখানে ওখানে সেখানে। এবার সবার ডেট নিয়ে একদিন শুটিং শুরু করলাম, চিতায় সাজানো আছে ওই সিনটা আরেকবার রিপিট করবো, তারপর থেকে যাবো অ্যাকশন। বললাম তো বিশ্বাস করো, একটা ঝড় এলো, আর ঝড়ের সাথে বৃষ্টি, পুরো এলাকা মেঘে ঢেকে গেল, আর তার সাথে উপর্যন্ত বৃষ্টি। মানে তুমি ছবিটা দেখো, দেখবে দূরের আমবাগান পুরো এরকম নড়ছে। এবং আমি মানুষদা, মানে যিনি ডিওপি, অপুদা, সুভাষিস দার যে কি আনন্দ, মানে যেটা চাইছি সেইটাই পাচ্ছি। এবং যে দৃশ্যে আত্মা একটা জায়গায় ঢুকছে, সেইখানটায় ঠিক সেই শটটা নেওয়ার সময় বিদ্যুৎ চমকা, ওই বিদ্যুৎটা আছে, এটা অরিজিনাল বিদ্যুৎ ভিএফএক্স এর না। আমি এই তোমার এই অভিজ্ঞতা থেকে আমি একটা কথা, আমি দীর্ঘ বহুদিন আগে 24 ঘন্টা যখন চাকরি করতাম একটা সময়, তো সেখানে একটা মহিষাসুর মর্দিনী, মানে মহালয়ার সুপ্রীতি ঘোষ, হৈমন্তী শুক্লা, দ্বিজেনবাবু সবাই ছিলেন। যখনই দ্বিজেনবাবু যতবার বসুবাটি, বাগবাজার বসুবাটিতে শুটিং ছিল, যতবার উনি গানটা ধরতে যান, জাগো তুমি জাগো, এই যে যতবার, একবার প্রথমত ঝড় এলো, তিরপল উড়ে গেল, আবার তিরপল টুপড়ে টানা হলো, আবার ঝমঝমিয়ে বৃষ্টি, আবার কিছুক্ষণ বন্ধ রইলো শুটিং। লাস্টে বললাম যে বাবা কোনোভাবে একটু রোদ উঠেছে, তুমি গানটা গেয়ে দাও, গানটা গেয়ে নাও, তারপর পরেরগুলো পরে যাও। না, এগুলো কিছু কিছু ফ্যাক্টর কিন্তু রয়েছে। কারণ আমি আরেকটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করব। আপনারা সবাই যারা মহিষাসুর মর্দিনী প্রত্যেক বছর শোনেন, বাণী কুমারের লেখা আপনারা সবাই জানেন, আমাদের চন্দ্রিলের দাদু, তো সেই জায়গা থেকে আমি কিন্তু অরিজিনাল স্ক্রিপ্টটা যখন ক্যামেরা বন্দি করতে যাচ্ছি, অদ্ভুত, পুরো খটখটে রোদ্দুরের মধ্যে গেছি, কিন্তু যখন উনি খুলছেন কাপড়টা, এরকম পুঁতিগুলো নতিগুলো বার করছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আবার ঢেকে রেখে দিলেন খটখটে রোদ্দুর। এটা কিন্তু একদম সত্যি কথা, টাচউড, মানে এটা একদম আমার নিজের অভিজ্ঞতা শুট করতে গিয়ে। কিছু জিনিস আছে, হয়তো ওনার প্রেজেন্সটা হয়তো ছিল এর মধ্যে, যে তুমি যখন শুট করতে গেছো বিদ্যুৎটা ঠিক ওই সময় চমকেছে, এটা কিছু কিছু। আর মানে আমি কতটা মন থেকে চাইছি ছবিটার ওই সিনটাকে, হ্যাঁ তুমি যেটা চাইছো তোমাকে পুরো পাইয়ে দিয়েছে। গানটা খুব ভালো হয়েছে, যদিও দুটো গান, আর অ্যারেঞ্জমেন্ট আমার খুব ভালো লেগেছে। কারণ যেখানে ইন্দ্রর সামনে যে যখন নাচটা হচ্ছে, সেই গানের যে মাল্টিপ্লেক্স রিদমিক্স যে ইউজ করেছে রাজা নারায়ণ দেব, ওটা তুমি হেডফোনে শুনলে আরো বেটার। হ্যাঁ, আমি ওটা তোমরা যে প্রোমোটা দিয়েছিলে, প্রোমোর মধ্যে আমরা একটুখানি পেয়েছি। তো ওই গানের যে ওই রিদমিক যে চেঞ্জ ওভারটা, শুরু হচ্ছে একটা রিদম, একটা লাইন যেতেই গাট করে চেঞ্জ, এইটা গানটাই তুমি আছে না, পুরো গানটাতে এই ফ্লেভারটা রয়েছে হেডফোনে, যে কত ছোট 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 ইনস্ট্রুমেন্ট আছে। এইটা এই গানের যে কথা, যে তুমি লুচি হলে, যেটা তো আমরা জমালে জীবন্ত মানুষে পেয়েছিলাম, এখানে চেঞ্জ 80-তে আসিও না। আর ইয়েতে কি বলে, আর এটাতে তোমার কথাগুলো চেঞ্জ করে, গলদা চিংড়ি এইটা করে, কি এরকম একটা বিরক্তিকর, কি কেন এরকম একটা শাশ্বততার মধ্যে ছিল আর কি। না যাই হোক, ওভারঅল যেমন ছিল গুনগুন গুনগুন, এখানে আছে ফরফর ফরফর, মানে খুব ম্যাচ করে করে যাওয়া। তুমি পাশে রেখে দেখো, এই গানের এই লিরিক্স গুলো কি তোমারই লেখা? না, এটা তো লিখেছে দীপাংশু আচার্য। দীপাংশু লিখেছে। হ্যাঁ, আমি বেসিক গাইডটা করে দিয়েছিলাম যে আমার এই ফ্লেভারে এই যে বললাম গুনগুন গুন, ওখানে ফরফর করতে একটা, এই বাকি দুটো গানই ওরই লেখা। কিন্তু মানে একটা জিনিস ভালো লেগেছে, সিঁড়ি উঠছে, পুরো চলমান সিঁড়ি একদম উঠে, আমার হঠাৎ করে তখন হাওড়া আর শিয়াল, মানে ধর্মতলায় যে মেট্রোর কথা মনে পড়ে গেলো, সিঁড়ি উঠছে তো উঠছে, নামছি তো নামছি, এরকম সবুজ লাইন ধরে গিয়ে গ্রিন লাইন থেকে, হ্যাঁ ওরকম। না, একটা জিনিস হচ্ছে যে টোটাল শুটিংটা যখন এডিট টেবিলে বসেছো, তখন যখন যে সিনগুলো ফেলে দিয়েছো, তখন মানে কষ্ট হয়নি যে এটা করলাম? অনেকগুলো সিন ফেলতে হয়েছে, মানে তাতেও আরেকটু হয়তো ফেললে ভালো হতো, কিন্তু যাই হোক, সেটা হলে
আমার সমস্যা হয়ে গেছে এখানে এক একটা আর্টিস্টের এক একটাই সিন, এবং তারা সব তাবড় আর্টিস্ট। এবার আমি ফেললে কত ছোট করবো একটা আর্টিস্ট ছাড়া, মানে অপুদা পুরো ছবি জুড়ে আছে, অপুদার দুটো সিন ছোট করলাম ঠিক আছে, একটা আর্টিস্ট একটাই সিন আছে, তারও সেখান থেকেও যদি ছোট ছোট করে ফেলে দিতে তার স্ক্রিন প্লে হয়তো 1 মিনিট আসবে, এইটা কোথাও না কোথাও গায়ে লেগেছে। তো তার জন্য হয়তো একটু ইয়েও করেছে আর কি, মানে মেন্টালি। আরেকটা জিনিস হচ্ছে, প্রথম কথা দুজন স্টলওয়ার্ডকে তোমরা ভীষণ ভালোভাবে ইউজ করেছো। এক হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, পরাণ বন্দ্যোপাধ্যায় একটাই গোটা সিন পুরো, এবং পুরো সিন জুড়েই এই কোনো বুক ধরপড় করছে, এই ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পরাণদার পেটেন্ট আর কি, শরবত খাচ্ছে আর গিন্নিসায় দোলনা করছে, এইটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যেটা সুভাষিসদার অভিনয় লজ্জা করে না, জ্যান্ত মানুষকে তুলে নিয়ে এসছো এটা যখন বলছে, তাই বুড়ো খালি বারবার বলছে যে আমি চলে যাবো, বলছে না তাহলে ওই ফাইল দুটো কিন্তু আমার কাছে আছে, মানে ওখানেও যে মিষ্টিভাবে ব্ল্যাকমেলিংটা চলছে, এই জিনিসটা বেশ টোটাল প্রেক্ষাপটটা আমার ব্যক্তিগতভাবে ছবিটা খুব ভালো লেগেছে। এবার দেখুন ভিন্ন প্রতিক্রিয়া হতেই পারে, কারণ সবার টেস্ট তো সমান নয়, আমার যেটা ভালো লাগলো আপনার না, এটা তো রান্নার মতো, আমার ঝাল পছন্দ না, আমি চাইনিজ ভালোবাসি, কিন্তু তা বলে কি আমি ইন্ডিয়ানে ঢুকি তারপর কয়েকটা ভালো লাগে কয়েকটা ভালো লাগে না, মানে এটা তো খাবারের মতো, কারণ এটা ভালো তা বলে ওইটা খারাপ এটা ভালো, বা এটা খারাপ ওটাই ভালো। আরেকটা জিনিস আমি রিভিউতে বলেছি, তুমিও শোনো, তোমার থেকে যেদিনকে আমরা সবাই তোমাদের ইন্টারভিউ করা হলো, তুমি একটা কথা বলেছি যেটা আমি খুব ড্রাস্টিক্যালি মানে মাথায় গেঁথেছি আর কি, এবং আমি সিনেমাটা দেখার সময় ওয়াচ করলাম যে কটা রিক্যাপে তুমি যাচ্ছ, ব্যাকলগে যাচ্ছ, এক একটা সিনের এক একটা টোন কালার, এটা যারা ছবি তোলে তারা ভালো বুঝতে পারবে, যারা ছবি তুলতে ভালোবাসে বা ছবি আঁকতে ভালোবাসে তারা এই জিনিস, যারা সিনেমা খুব দেখে তারা দেখতে পারবে। কারণ আমি দেখলাম জমালয়টা একটা টোন, ঠিক আছে, শ্বশুরবাড়ির সময় এক টোন, আবার যখন ওই গান গাইছে না শুধু জমালয় না, মানে জমালয়ের একটা টোন, স্বর্গের আলাদা টোন, হ্যাঁ যখনই আমি জমালয় আসছি। এবং অদ্ভুত হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যমরাজের যে খাওয়া দেখিয়েছো সেটা অসাম, সে একটা কে চেয়েছে একটা ফলের টুকরো, তাকে একটা কলা ভেঙে হাতের উপর মারলো, মানে এইটা একটা অদ্ভুত জিনিস। মানে ওখানে যেরকম কমল মিত্র ছিল, কমল মিত্রকে দেখলে একটা গাম্ভীর্যপূর্ণ কোথায় যাচ্ছ, মানে ওটা কমল মিত্র, আবার বিকাশ রায়ও ছিলেন স্বর্গমত্ততে, ওই পাফা গুটিয়ে মাথায় একটা টোপর পরে বিকাশ হয়েছে, মানে এই সরু একটা চেহারার জম আমার মুখস্থ, মানে ওই সব। যাই হোক, মানে এইটা করতে তোমার একটা মূল শুটিংটা করতে কতদিন সময় লাগে? 16 দিনে ফুল কমপ্লিট। তখন ভাবোনি শুটিং শুরু করার আগে? হ্যাঁ, মানে আমি মানে ব্যাক টু ব্যাক দুটো ছবি করেছিলাম ওই একই বছরে, দুটোই 16 দিনেই করেছি। সিন যেটা ফেলে দিয়েছো, কার সিন ফেলতে কষ্ট হয়েছে, কোন জায়গাটা ফেলে দিতে কষ্ট হয়েছে? অমরেশদার একটা সিন ফেলেছি যেখানে শুধুই অমরেশদা ছিল, আর ইন্দ্রর রাজসভার একটা পার্ট বড় হয়ে গিয়েছিল, ওখানটায় কিছু সংলাপ ফেলেছি, সিন ফেলেনি। আর একটা হচ্ছে চিত্রগুপ্ত দৌড়াদৌড়ির কয়েকটা পার্ট ছিল, সেগুলো ইন্টারকাটে ছিল বলে ফেললেও কোনো সমস্যা নেই সেরকম, কারণ ওই সিনগুলোরই কন্টিনিউশনগুলো ফেলেছি বলে আলাদা করে গায়ে লাগে। মানে যদি এত কাস্টিং নিয়ে যে ছবিটা করেছো, তোমার কিন্তু কাস্টিং কিন্তু কোনো অংশে কম, সব মিলে প্রায় 52 জন ছিল। হ্যাঁ, এই সবাই মানে, এবং প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা রয়েছে তার মধ্যে। তো এদের কারো যদি কোনো পোর্শন কম হয়েছে বা বেশি হয়েছে, এটা নিয়ে কোনো অভিযোগ পাও না? মানে সবাই মানে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। অপুদার সাথে আমি একমাত্র কাজ করিনি, তার বাকি যারা রয়েছে তাদের সাথে আমার দীর্ঘ মানে বাংলা ইন্ডাস্ট্রিতে পুরোনো দিনের কেউ নেই যে আমার লেখায় কাজ করে, কেউ না। মানে সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন, তিনিও আমার লেখায় একটা শর্ট ফিল্ম, আমার এই ডিরেকশন, ওনার লাইফের প্রথম ছোট ছবি হলো ওটা, সেটাও রিসেন্টলি করলাম। আর বাকি সবাই, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি বলো, ঋতুপর্ণা সেনগুপ্ত বলো, জিদ্দা বলো, দেবদা বলো, মানে দেবজিৎ দেব, সবাই। আর সুভাষিসদা পরাণদা তো বুড়ি, আর আমরা স্টেজে পারফর্ম করেছি একসাথে, আমি সুভাষিস না, এটা তার সুভাষিসদা কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং খুব ভালো, খুবই ভালো, মানে ভীষণ কোঅপারেটিভ, একটা বুঝিয়ে দেয় যেখানে বুঝতে পারি। আমি নিজে অনেকগুলো শোয়ের ক্ষেত্রে দেখেছি যে সুভাষিসদা কি চাইছে, লাইটটা এরকম হবে, বুঝেছিস, লাইটটা এই দিবি, মানে এটা পুরো ওনাদের স্কিমিংটা কিন্তু অনেক কিছু শেখার আছে এদের থেকে, যারা দীর্ঘদিন ধরে অভিনয় করছে। যাই হোক, তোমার জমালয় জীবন্ত ভানু তো পার্ট মোটামুটি শেষ, এখন হলে সাকসেসফুলি চলছে, আরও কদিন চলবে। তোমার এই চলচ্চিত্রে পরিচালনা,
এই ভাবনাটা কিসের থেকে এলো? তুমি তো তার আগে যাই একটু ব্যাকে যাই, এবার তোমার মতো নিয়ে আর কি, জমালয় ওই ব্যাক করে আর কি। তো তোমার প্রথম মিডিয়া ফেস করা বা টেলিভিশনে আসা সেটা হচ্ছে তোমার মিরাক্কেল থেকে, এটা আমরা তোমাকে হ্যাঁ মানে লোকে চেনে আমার মিরাক্কেল থেকে, আমার আশা আরো আগে, মানে তার আগে শেখর বহু মাটিতে, তার আগে চিনতো না, তার আগে চিনতো না, আর তখন তো সামনে আসে। আচ্ছা, তো দর্শক তোমাকে জানলো যে ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি একজন অভিনেতা, ডাক্তারের পাশাপাশি। এটা কিন্তু অনেকে বলতো, মানে আমি শুনতে অনেকের থেকে শুনেছি ডাক্তারবাবু মানে ওখানে গিয়ে মানে আমি ওই জন্য ইচ্ছে করে দেখেছি কৃষ্ণেন্দু বলে লোকে চিনতে পারে না, ওই জন্য আমি ছবি তো ডক্টর কৃষ্ণেন্দু লিখি, মানে ডক্টর ডিগ্রির থেকেও আমার তার আগে একটা এমনি নাম বসে হয়ে গেছে। তো এই যখন প্রথম মিরাক্কেলে অভিনয় করতে গেলে তখন প্রথম দিনের প্রথম এপিসোডের কি এক্সপিরিয়েন্স? না মানে ওই যে বলছি আমার শেখর আরো আগে থেকে, মানে আমি যখন মানে ডাক্তারি পরীক্ষা ফাইনাল ইয়ারের আগে একটা গ্যাপ হয়, ফাইনাল ইয়ার আগে প্রিপারেশনের গ্যাপ, পরীক্ষা দিয়েছি মানে থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি, ফোর্থ ইয়ার বাকি, ওই মাঝের সময়টায় অনেক বড় টাইম ছিল। হঠাৎ করে দেখি অ্যাটাচ করে যাচ্ছে যে মিরাক্কেলে পার্টিসিপেট করতে হলে এই নাম্বারে ফোন করো। তো আমি ইয়ার্কি মেরেই ফোন করেছি, এমন নয় যে খুব সিরিয়াস কিছু, অনেক ভেবে টেবে ফোন করলাম, বললো চলে এসো। গেলাম, তখন রাজদা ছিল, তখন রাজদা ডিরেক্ট করতো। তো গেলাম, গিয়ে 10টা যোগ বললো, আমারই লেখা সব, আমি যোগ 6 থেকে এমনি যোগ লেখা হবে আর কি। তো বললো ভালো হয়েছে তুমি চলে এসো। কিন্তু তারপরেই আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা, মানে ফাইনাল ইয়ারে উঠে গেলাম, আর ওটা করা হলো। খুব আফসোস হলো, যারা আমার সাথে অডিশন দিয়েছে তাদের দেখছি টিভিতে সব পারফর্ম করছে, আমি ওই জায়গায় থাকতে পারতাম, হলো না। তারপরে ফাইনাল ইয়ারের পরে একটা হিউজ গ্যাপ হয়, যেখানে আমি অলরেডি ডাক্তার হয়ে গেছি, মন পুরো ফুরফুরে, এত বছরের পরিশ্রম, হ্যাঁ সব কিছু হয়ে গেছে। এবারে 4-5 মাস ছুটি আনন্দ, কারণ বেরিয়ে চেম্বার করা ছাড়া রোজগার পাতিও ঠিক হয়ে যাবে, কিছুই হবে না, কিন্তু তখন মনে হতো আশাবাদী। হ্যাঁ আশাবাদী, হ্যাঁ পরে দেখলাম আশাবাদী, সবই হবে, আশাটা রয়েছে, বাদীটা বাদ হয়ে গেছে। তো আবার গেলাম অডিশন দিতে, নিয়ে আমি বললাম যে আগের বার সিলেক্ট হয়েছি, বলছে আগের বার বুঝবো না, প্রত্যেকবার এলে নতুন করে দিতে। সেই নিলাম, এবং সেই অডিশনের প্রথম আমাকে জাজ করেছিল অম্বরীশ ভট্টাচার্য। আচ্ছা, ঠিক আছে। তো ওইখান থেকে আমাকে ডাকা হলো, এবং অনেক গ্রুমিং এর পরে সবাইকে বলে দিয়েছি যে আমাকে মিরাক্কেলে দেখা হবে। আর আমার মিরাক্কেলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মির্জার সাথে একটা কথা বলবো, মানে শুধু একটু কথা, আর তাদের সামনে দেখবো, কারণ সেটা এমনি যোগাযোগ করলে না। আর তখন এত যোগাযোগের মাধ্যম ছিল না, আর আমি একটু পড়াশোনা নিয়েই থাকতাম, কিন্তু দেখার কোনো জায়গাই ছিল না। আর তখন তো এত কিছু হয়নি। মিরের কিন্তু একটা অদ্ভুত ফ্যান ফলোইং আছে, যারা জানে তারা জানে, মানে আমি বলছি অর্কুটেরও আগের সময়, হ্যাঁ অর্কুটের আগে থেকে। এবং ও যে এই মির্চিতে দীর্ঘ 28-29 বছর, বোধ হয় 27-28 বছর এরকম চাকরি করলো, মানে মীর সকালবেলা মীরের গলা না পেলে কতজন যে তাদের নাকি দিন খারাপ যেত এরকম না। আমি যখন গুড মর্নিং আকাশ করতাম তখন মীরদা, আমার অনুষ্ঠান 7টা থেকে, ওর অনুষ্ঠান 7টা থেকে, আমি মাঝে মাঝে ফোন করতাম 6:30টার সময়, আজকে কি আছে গো, মানে হিট লিস্টে কি আছে, না আজকে ট্রাফিক এখনো কিছু আপডেট আসেনি, এই একটা বলে দিত আর কি। আর সুন্দরভাবে, মানে ঢপটাও দিলে কিন্তু খুব সুন্দরভাবে দিত, মানে আপনাকে বিশ্বাস করিয়ে দেবে যে এটা সত্যি ঘটনা। এবার ইনসিডেন্টলি অ্যাক্সিডেন্টলি ওটা ঘটেও যেত, মানে এরকম আমার দীর্ঘদিন হয়েছে। তো সেই জায়গা থেকে যেটা মীরের একটা অদ্ভুত ফ্যান ফলোয়িং আছে। তোমায় পড়েছে মনে, ও আর অপরাজিতা আড্ডো দুজনে অ্যাঙ্কারিং করেছিল একটা কিশোর কুমার ট্রিবিউট প্রোগ্রামে। অ্যাঙ্কারিং হচ্ছে ব্যাক স্টেজে হাসি ঠাট্টা চলছে, আমার একটা সিরিয়াস নোটের প্রোগ্রাম, তোমরা তো বলছে হেসে নিচ্ছি, একটু এনার্জি গেইন করছি, ওখানে গিয়ে দিয়ে দেবো। আচ্ছা তারপর কি হলো মিরাক্কেল? হ্যাঁ তারপরে তো তোমার ওই অডিশনে সিলেক্ট হলাম, সব হয়ে যখন শুরু হবে তখন বললো যে বড় খুব কম, মানে 3-4 জন বড়, বাকি সব ছোট ছোট। তো এবারে ছোটদের সিজন হবে, আর সেই সিজনেই আমার লাভ খারাপ, মির্জা ওখান থেকে বেরিয়ে গেল। আর মিরাক্কেল 4 বাচ্চাদের সিজন, যেখানে মৃদুল ভট্টাচার্য, মৃদুলদা অ্যাঙ্কারিং করেছিল, মির্জা চলে গিয়েছিল আই লাভ ইট, সেই একটাই সিজন। এবার আমি প্রথম কথা মিরাক্কেল থেকে বেরিয়ে গেলাম, যাকে দেখার জন্য এসেছিলাম তাকেও দেখা হলো না। এবার চলে যাব সেই সময়, তখন অনেক সিনিয়র নবনীতা দিয়ে এখন আছে, নবনীতা চক্রবর্তী আর শুভঙ্কর দা আমায় ডেকে বললো, রূপক দাও একজন ছিলেন আমার টিচার, ডেকে বললো যে ওই কিডন্যাপার বলে একটা ছবি করেছিল, খুব ছবি ছিল। তা আমাকে বললো যে তুই স্ক্রিপ্ট লিখবি, আমি ওর মাথায় জানি না স্ক্রিপ্টটা কী জিনিস, কোনোদিন এরকম লেখালেখি আলাদা করে করিনি, তো বললাম এলাম হ্যাঁ করবো। বলছে তাহলে তুই বাচ্চাদের হয়ে লেখ। এটা কি প্রথম ছবি লিখলে তখন? না, তখন তো স্কিট মিরাক্কেলেরই পারফরমেন্স লিখ। আচ্ছা, এটা কথা হলো, আমি বলছি এটা 2007-এর, আচ্ছা 7-8-এর ঘটনা।
তো এবারে তখন পরীক্ষার হেভি প্রেশার ফাইনাল ইয়ারে। তো না তখন ওই ইন্টার্নশিপের প্রেশার ছিল। এবার ওই করতে 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 আমি তারপরে শুনলাম যে দাদাগিরির অডিশন হচ্ছে, দাদাগিরি বলে একটা শো আসছে, আর তখন গোল্ডেন টাইম নন ফিকশন। আমি নাম লেখালাম অডিশন দেবো বলে। তো একদিন ফিরছি, শুভঙ্কর দা বললো তুই দাদাগিরি করবি? সেটা কি? আমি তো হ্যাঁ অডিশন দিয়েছি। বলছে অডিশন না, তুই লিখবি? আমরা লিখতে পারবো যে কাল সৌরভ গাঙ্গুলির বাড়িতে মিটিং আছে, চলে। আমি তো পুরো হুব ভাগে মানে গিয়ে দাদা দেখলাম যে ড্রেস এসে বললো হ্যাঁ কেমন আছো এসে। আমি দেখছি সব ঘটে যাচ্ছে আমার সামনে। নিয়ে দাদাগিরির এই যে লম্বা সিজন, প্রথম সিজনের প্রথম এপিসোডের প্রথম ডায়লগ আমার লেখা, সৌরভ গাঙ্গুলি। কি ছিল ডায়লগটা? ওই আপনারা দেখছেন কেউ তখন একটা প্রোমো হয়েছিল, আপনারা যারা বাসে ঝুলে যাচ্ছেন সেটাও দাদাগিরি, যারা রোজ 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 10টা 5টা চাকরি করে সেটাও দাদাগিরি। তো এটার মধ্যে যেমন দাদাগিরি, আপনাদের জীবনের দাদাগিরি দেখাতে গেলে এরকম একটা লাইন ছিল। এবং সেই হচ্ছে আমার নন ফিকশন বেসিক্যালি পেছনে কাজ করা শুরু। পরের অ্যাপয়েন্টমেন্ট হলো মিঠুন চক্রবর্তী স্ক্রিপ্ট লেখার জন্য, মানে ওই সপ্তাহতে হলো ডান্স বাংলা শুরু হবে, তুই লেখ। এবার আমি একসাথে সৌরভ দাদারও লিখছি, মিঠুন দারও লিখছি। তখন ফুল ফ্লেজেড ঢুকে গেছি, তার সাথে ইন্টার্নশিপ। তখন রাজীব চ্যাটার্জি ছিলেন তখন হ্যাঁ যখন দাদাগিরি শুরু হয়। হ্যাঁ সুজয় কুট্টি ছিলেন। হ্যাঁ, তো এই করতে করতে আমি কিন্তু এই এত কিছু করছি, আমার ইচ্ছে শুধু ওই মিরাক্কেলটা করবো। মিঠুন দা যখন মানে স্ক্রিপ্ট লিখছে তখন এই ভাষাগুলো আমি তো ইউটিউব দেয়া যায় কিন্তু দিতে যাচ্ছি। আর 1 to 1 তো আমাকে ডেকে নিত, আমি ওই সোনার বাংলায় থাকতো মিঠুন দা, চলে যেতাম ওই একই রুম যেখানে থাকেন, একই রুম, খাবার একই স্টাইল। তো ওই মতো। তারপরে মিরাক্কেল 5 শুরু হলো, আমাকে চ্যানেল থেকে বললো যে তুই পারফর্ম করিস, তুই লেখ, এখানে লেখার হেভি প্রেশার। না আমি পারফর্ম করবার জন্য এত বছর ওয়েট করে আছি হতে দিয়ে পড়ে, এই শোগুলো তো আমি এমনি করলাম, আমি তো ওখানে। বলছে তাহলে তুই তোরটাও লিখবি, অন্যদেরটাও লিখবি। এবার একটা এপিসোডে যে চেক পাচ্ছে সেও আমার লেখা, আর আমি সবারটা লিখে লাস্টে মানে সবাইকে খাইয়ে নিজে লিখছি। ভাবো একটা পারফরমেন্স সবাই যে যার করছে, আমি 4 জনের লিখে সেই এপিসোডে আমি আমার করছি। এবার যারটা বেশি টাইম দিয়েছি সে আমার সামনে চেক নিয়ে যাচ্ছে আমারই লেখায়। এটা একটা মানে তখন খারাপ লাগতো। দিয়ে এবার স্টেজের ওই গোল জায়গায় দাঁড়িয়ে আমি ব্যাক স্টেজ সামলাচ্ছি, ফ্রন্ট স্টেজ আমি সামলাচ্ছি। তখন হচ্ছে মিরাক্কেল 5 হলো। তারপরে দীর্ঘ জার্নি, মানে তারপর মীরের সাথে আলটিমেটলি দেখাটা হলো ওই তো মিরাক্কেল 5-এই দেখা হলো। আচ্ছা, তারপরে সেই দেখা চলতে চলতে যে এরকম সম্পর্ক হয়ে যাবে সেটা মানে এক সময় তো ছায়ার সঙ্গে ছিলাম, এখনো হয়তো কথা কম হয়, কিন্তু যখন দেখা হয় তখন মনে হয় সেই আগের দিনেই ফিরে গেছি আর কি। তো এরপর এই চলতে চলতে প্রায় ধরো 65টা নন ফিকশন করে ফেলেছি, এবং নন ফিকশন শো একসাথে শো করেছি, শাহরুখ খানও করেছি, আমি মানে এরমভাবে বসে পারফরমেন্সের সময় আমি লিখেছি, শাহরুখ খান সেখানে ছিলেন, শাহরুখ সালমান। এটা কি কিসের? জি সিনে অ্যাওয়ার্ড 2টো করেছিলাম আমি, বাংলার হয়ে রিজিওনাল আমি একাই গিয়েছিলাম। আচ্ছা, এবং সেখানে সবাই মানে সে বছর 2 বছর করেছিলাম এই ইন্ডাস্ট্রি থেকে, বুমবাদা, পাওলিদা, আমারও বেশ কিছুজন ছিল, আমি ছিলাম শুধু রাইটার হিসেবে, আমি ছিলাম। তো 2 বছর বিভৎস অভিজ্ঞতা, মানে অন্য লেভেল। ফলে অ্যাওয়ার্ড মানে এমন কোনো শো নেই যেটা করিনি। রান্নার শো ডিরেক্ট করেছি, রান্নার শো লিখেছি, এবং আমি খুব কমজন আছে জোর গলায় বলতে পারি যে একটা শো লিখেছে, আবার ডিরেক্টও করেছে, আবার অ্যাঙ্কারিংও করেছে। এটা কিন্তু অসীম পাওয়া কিন্তু, মানে এত পার্টস, বাপরে বাপরে বাপ। আচ্ছা, এই যখন মিরাক্কেলের যখন প্রথম তুমি অ্যাজ আ পার্টিসিপেন্ট হিসেবে গেলে, প্রথম কি জোকস বলেছিলে মনে আছে? এপিসোডটা ইউটিউবে আছে, আমার প্রথম জোকটা ইউটিউবে, আমি দর্শকদের জন্য বলছি, ইউটিউব তো আমি তুলে দেখাতে পারবো না, কপিরাইট খেয়ে যাবো। প্রথম জোক আমার প্রথম বা ওই আমার একটা জোক ছিল যে দাঁড়াও আমি বললাম একটা ছিলাম যে ওই দাদু নাতি, আমি তখন খুব দাদু পারফর্ম করতাম, আমার একটা ক্যারেক্টার ছিল দাদু বলে, দাদুকে নিয়ে করতাম আর কি। তখন আমার একটা ছন্দ ছিল, ছন্দটা মনে পড়ছে না, মানে ওই আরেকটা জোক ছিল যেটা ওই এপিসোডে বলেছিলাম যে দাদু নাতিকে গল্প শোনাচ্ছে যে শোন, একদিন একটা উট আর একটা গাধা দুজনের ছোট জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝলি তো। এবার উচ্চা বললো যে শোন, তুই ওর মধ্যে দিয়ে চলে যা, আমিও নিচু হয়ে চলে যাবো, কিন্তু ভাই তুই তো বেটে খাটো, আমি হচ্ছে এই চেহারা, আমার বিরাট ব্যাপার, বুঝতে পারলি। তো কিছুক্ষণ পরে গাধাটা চলে গেল, উটটা আটকে গেল, বলছে আমি যেতে পারছি না কেন বল, বলে ওই যে কুঁজ, ওইটা তো তোমার অহংকার, তোমার অহংকারে তুমি আটকে গেছো। এটা মানে বলা প্রায় ধরে নাও 2009 এই জোকটা ছিল, আরো অনেকগুলো জোক ছিল।
তারপর তো নোংরা বলে বলে আমার রেপুটেশনটাই ওটা হয়ে গেছে, তারপরে আবার সামলেছি। মিঠুনদার সাথে প্রথম সাক্ষাৎটা কেমন ছিল? হ্যাঁ বাবা, সে বলা যাবে না, পুরো রেলা নিয়ে একদম। এলেই তো প্রথমে পাটা বাড়িয়ে দেয় প্রণাম করার জন্য, হয় বস, যেগুলো চেপে দিচ্ছে ওইগুলো জোরে বেরোচ্ছে। দীর্ঘদিন 6 বছর 7 বছর। হ্যাঁ, কিন্তু মিঠুনদার সাথে আমারও কাজ করার অভিজ্ঞতা হয়েছে, যে যখন কে হবে ইয়েতে কাজ করলো গোল্ডেন ভয়েস জি বাংলার জন্য, তো তখন মানে প্রোডাকশনে খাবার খাচ্ছি আমরা, উনি আইটিসি বিরিয়ানি খাচ্ছে, কী করছিস কী করছিস, যেরকম একটা ওই টোনটা নিব না, কী করছিস কী করে, আর তুমি খাবে, আমরা পালং শাক খাচ্ছি, বিরিয়ানির মধ্যে এরকম নিয়ে পালং শাকটা উল্টে দিয়েছিলাম। আমাকে প্রোডাকশন থেকে সবাই বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি বলে আর ভাড়া বাড়ি তো, আমি কাল থেকে এখানেই খাবো, বাইরের বিরিয়ানি ফিরিয়ানি খাবো না, আমি ইন্ডাস্ট্রি খাবার খাবো। এই একটা দেখো, একটা বাঙালি, তার একটা ইমোশন, তার একটা সেন্টিমেন্ট, একটা কাজের প্রতি তার অবদান, একটা সুপারস্টার আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ মানুষ হিসেবে কিন্তু সত্যি আমরা খুব গর্বিত যে এইসব লোকেদের সাথে কাজ করতে পেরেছি। বিরাট ব্যাপার, ঠিক আছে। আমার মানে এটা, আর আমার কি বলতো, আমি এই এখনকার মেগা অনেকেই করেন, যাদের দেখলে আমার অবাক লাগে, যে আমার শুরুটাই কিন্তু এদের দিয়ে, মানে আমি ছোট থেকে বড় হইনি, আমি বড়টাই শুরু করেছি। এখন যদি কেউ মেগার কেউ বলে না যে আমার দুটো অ্যাসিস্ট্যান্ট আছে ফোন করে নেবেন, খারাপ লাগে, কারণ আমার সাথে ডিরেক্ট দাদাকে আমি ডিরেক্ট ফোন করতাম, এখনো কথা হলে ডিরেক্টই কথা, কিন্তু ওইটা খারাপ লাগে যে এদের ওই ডাউন টু আর্থ বিষয়টা, বা একটা ছেলে লিখছে, সে সবে লিখছে, তাকে আমি এনকারেজ করা, হ্যাঁ ওই ব্যাপারটা কিন্তু ভালো লিখছিস বলা মানে সে আরো 7 দিন ভালো লিখার চেষ্টা করো। হ্যাঁ, মানে এই যে এনকারেজমেন্টটা ভীষণ ম্যাটার করে। আরেকটা জিনিস হচ্ছে, তুমি ধরো মানে মিরাক্কেলের জন্য লিখেছো, তুমি ডান্স বাংলা ডান্স করেছো, তুমি আই লাভ ইউ করেছো, মানে এগুলো তোমার সিরিজ, কিন্তু মানে আমি মিরাক্কেল যেই বলছি 4 5 6 7 8 9, ডান্স বাংলা ডান্স 3 4 5 6, দাদাগিরি 1 2 3 4 5 6, না মানে এটা না, এখন যেরকম আমরা ওয়েব সিরিজ দেখতে পাই যে একটা চাঙ্কের মানে 6টা, একটা চাঙ্কের 8টা। কে হবে বিগেস্ট ফ্যান? অনুরাগদার সময় অনুরাগ বাসু অ্যাঙ্কারিং করেছিল, হ্যাঁ মনে আছে, ঘোষান কোম্পানি, সেটার একটা অদ্ভুত অভিজ্ঞতা ভাই, রুনা লায়লাকে কলকাতায় নিয়ে এসে উনাকে হোটেলকে বলা হয়েছে যে উনাকে একটা স্মোকিং রুম দেওয়ার কথা, আর হোটেল দিয়েছে নন স্মোকিং রুম। রাত্রির 11টার সময় আমাকে ফোন করে বলা হয়েছে আপনার গেস্ট বলছে এক্ষুনি চলে যাবে, কারণ আমি কোঅর্ডিনেট করেছিলাম শোটা। আমি সেই রাত্রিবেলা 11:30টায় পৌঁছে মানে উই হ্যাভ মেনশন যে ওখানে আপনি স্মোকিং রুম দিন, আপনারা কেন নন স্মোকিং রুম দিয়েছেন, তো ওখানে আবার চেঞ্জ করে দেওয়া হলো। বাট শি ওয়াজ ভেরি গুড, মানে এমনিতে দেখো বাংলাদেশের লোকজনের একটা অদ্ভুত টেম্পো আছে, আতিথেয়তা আছে, তো সেই জায়গা থেকে কিন্তু প্রোগ্রামটা খুব ভালো হয়েছিল। ঠিক আছে, তখন কুমার শানু এসে বলেছিল যে তোমার প্রিয় বন্ধুকে পচা আর একটা কি নাম বলেছিল, মানে মানে যে নামে ডাকে ওই নামটাই বলেছিল। এখানে কোনো ভাব নেই যে আমি কুমার শানু বা আমি এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই, মানে এইটাই যে হবে এটাই ম্যাটার করে, তো সেটা একটা বড় ব্যাপার। আচ্ছা, এই তো গেল তোমার মিরাক্কেল গেল, তোমার ডান্স বাংলা ডান্স গেল। আমাকে অনুরাগদা পার্সোনালি অ্যাসিস্ট করতে বলেছিল বরফি, আমি তখন যেতে পারিনি কিছু পারিবারিক কারণে। আই লাইকড বরফি, দারুণ ছবি। মানে তখন বরফি করলে তারপরে সব ছবি থাকতাম, মানে তখন প্রথম নাম ছিল সাইলেন্ট, তারপরে সবাই তাহলে তোমাকে আর আমরা জমালয় জীবন্ত ভানু ডিরেক্টর পেতাম না, তখন ওটা অন্য কিছু হয়ে যেত, মানে বলিউড মার্কা কিছু একটা হয়ে যেত আর কি, টলিউডে থাকতাম না। বিরাট আফসোস। কিন্তু তোমার প্রথম ছবি কি ছিল? এইটাতে কারা কাস্টিং ছিল? এটা ছিল সায়নী ছিল, সৌরভ ছিল, দর্শনা, সমদর্শী ছিল, পরান্দা ছিলেন, কৌশিক গাঙ্গুলি, অপরাজিতা আড্ড, আর গানে কলকাতার সব ব্যান্ডের মেন সবাই, রূপম ইসলাম, অনিন্দ দা, উপল দা, সিধু দা, সবাই, মানে মোটামুটি একটা বিরাট ব্যাপার নিয়ে। এই ছবিটা কিরকম, মানে কারা প্রডিউসার ছিল? এরকম কৃষ্ণা মুভিজ। আচ্ছা, তো কতটা সাকসেসফুল হয়েছিল ছবিটা? ঠিকঠাক, মানে তখন এত নেগেটিভও আসেনি, আবার এত পজিটিভও হয়নি। আর তারপরে ওই কি হয় এই ইন্ডাস্ট্রিতে না, ওই সবাই সব করে আসে, তাদের কারোর ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না, কিন্তু মিরাক্কেল করলে না অদ্ভুতভাবে লোকের একটা কিরকম রাগ থাকে, মানে লুকিয়ে মোবাইলে দেখছে, কিন্তু আবার বলছে মিরাক্কেলের ছেলে কি করে ছবি ডিলিট করে, কিন্তু তার একজন যে ইঞ্জিনিয়ারিং পড়ে করছে সেইটা জিজ্ঞেস করে না, কারণ এখানে কতজন আছে যারা এসআইএফটি থেকে বা কোথাও একটা থেকে পড়াশোনা করে ছবি করছে, সবার ব্যাকগ্রাউন্ড দেখলে দেখবে ম্যাক্সিমাম ডিরেক্টরই তাই। কিন্তু ওই একটা এবারে ওই কত রিভিউ এসছে মিরাক্কেলের কৃষ্ণেন্দুকে হাসাতে পারতে, আমি তো
প্রশান্ত চ্যাটার্জির ক্রিস্টেন, আমি আমার বাবার নামের ছেলে, আমার একটা কাজ দিয়ে আমি ওর ছেলে হবো কি করে? মিরাক্কেলের কখনো ছেলে হতে পারি আমি? কিন্তু এটা তার রুচি ছিল, তার হবো। এই ছবিটার পর কি সেকেন্ড ছবি কি ভানু, মানে? হ্যাঁ, মানে মাঝে একটা ছবি শুটিং করেছি, কিন্তু রিলিজ হবে এই পরের মাসে। হ্যাঁ, ওটা কত বছর আগে? একসাথে একই বছরে দুটো শুট করা। আচ্ছা, মানে ভানুটা, ওটা কি নাম? না একই বছরে না, আগের কয়েক মাস আগে করেছি। ওটা হাঙ্গামা.com। ওটা ফুল কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল, ফুল কমেডি। মানে ভানুকে আমি ভয় ভয় লিখেছি, যে পাছে ছ্যাবলামো হয়ে গেলে লোকে ভয় পায়, ওখানে মানে হাত খুলে লেখা। আর নিয়েওছি তেমনি, রনিদা, খরাজদা, তুলিকা দি, লাবণীদি, বিশ্বনাথ দা, ওম শ্রাবন্তী, বনি কৌশানী, গানে সোনু নিগম, অন্তরা, মানে একদম পুরো ঝাঁ চকচকে ফুল কমার্শিয়াল। আচ্ছা, ওটা কবে নাগাদ আসবে? ওটা জানুয়ারির শেষের দিকেই হয়তো, মানে সামনে বছর 2025। তিনটে ছবি ধরে নিচ্ছি, তিনটে ছবির রাজা তুমি, মানে ডিরেক্টর আর কি, ক্যাপ্টেন অফ দ্য শিপ যেটাকে আমরা বলি। বলিউডে কাজ করার কোনো ইচ্ছা আছে? একদম। কাকে নিয়ে কাজ করবো? অবশ্যই আমার কিছু খুব, মানে আমি কাজ করেছি যাদের সাথে, তাদের সাথে ছবিতে কাজ করার খুব ইচ্ছা আছে, যাদের ডিরেক্ট করতে পারি না। বিদ্যাবানের সাথে আমি কাজ করেছি প্রায় 2-3 বার, কাজের সুযোগ এসেছে অ্যাজ এ রাইটার। বিদ্যাবানকে আমি বাংলাও শিখিয়েছি, কিন্তু ক্যামেরার প্রথম ছবি তো বাংলাই, মানে হ্যাঁ, যে ছবিটা আমরা দেখি। বিদ্যাবানের সাথে কাজ করার খুব ইচ্ছা আছে। ছোট মুখে, মানে এইটুকু মুখে বড় কথা হবে, যদি শাহরুখের কোনো সুযোগ পাই লেখার ক্ষেত্রে, অন্তত আমার লেখা, আমি পারফর্ম ডিরেকশন তো ভুলে যাচ্ছি, মানে আমার লেখাতেও যদি উনি কাজ করেন, বা কিছু কিছু লোকজন, পঙ্কজ ত্রিপাঠী আমার খুব পছন্দের, এবং মানে আমার ইচ্ছে আছে করলে একেবারে একদম ব্ল্যাক সাইড করবো, যেখানে কমেডির দূর দূরান্ত কিছু নেই, একদম ডার্ক কিছু আর কি। তো সেরকম এই ইচ্ছে তো অনেক কিছুই আছে, সেগুলো কি হবে আর স্বপন যদি মধুর এমন হোক, সে নিচে কল্পনা যায়, সে তো বটেই, সেটা সবসময় স্বপনটা যাতে ভালো হয় সেটা বলি। আরেকটা জিনিস হচ্ছে যে তোমার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী কে? আমার এখানে তো উত্তম কুমার, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ নেই। আর অভিনেত্রী? অভিনেত্রী 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 এরকম মানে পছন্দের অনেকে আছে, মানে সেই সব পুরোনো দিনেরই যাবো আমি, মানে তনুজা, আমাল হাসিনা, ওই সব। তারপরেও আর এটা তো টলিউড হলো, বলিউড আমার একে খুব ভালো লাগে, সোনাক্ষী সিনহা। মানে ওই ন্যাকামো ন্যাকামো মেয়েলি পড়ার আমার পছন্দ হয়। হ্যাঁ, তো একটু ওই করিনা কাপুর, মানে অবশ্য চরিত্রের খাতিরে করে ঠিক আছে, ব্যক্তিগত জীবনে তো সোনাক্ষী সিনহা, করিনা কাপুর আমার খুব পছন্দ। প্রীতি জিন্টাকে ছোটবেলায় খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এর সাথে জুহি চাওলার সাথে একটা ছোট কাজ করেছিলাম লেখার, তো দেখেছি সামনে থেকে, খুব ভালো লেগেছে, আগে থেকেই ভালো লাগে। তো এই হঠাৎ করে যদি কোনো প্রপোজাল আসে যে তোমার ছবির হিরোইন, ধরো তোমার পছন্দের তারক, তখন কি করবে? কিছুই, মানে এক্সট্রা কিছু না, মানে আমি এখানের কেউ হলো যে মন দিয়ে লিখতাম, ওখানে হলো মানে এমন নয় যে মনটা বেশি দিয়ে দেবো। প্রিয় পরিচালককে তোমার কাছে? প্রিয় পরিচালক স্টিভেন স্পিলবার্গ। আর যদি মানে আমি একটু না লার্জার দ্যান লাইফ পছন্দ করি ছবি, মানে যে ছবিগুলো পরে মনে হবে সেটা যদি হলে দেখতাম, এরকম ছবি বানাতে ইচ্ছা হয়, যেটা আমি ভানুতে সুযোগ পেয়েছি করার, জমালের জীবন। ওই জন্য সঞ্জয় বানসালি, তারপরে রাজামৌলি, মানে বিরাট ব্যাপার, ছবি হচ্ছে একটা বিরাট ঘটনা, একটা কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে, একটা ঘটনা, একটা সেট দেখছি 25,000 বাতি জ্বলছে, তার মধ্যে থেকে জলের ভেতর দিয়ে রাধা। তুমি না আমার মতন বলছো, কলকাতায় প্রথম জিমিজি পিউজ হচ্ছে যখন, ব্যান্ডে মাতারাম বলে একটা প্রোগ্রাম হয়েছিল, সংবাদ প্রতিদিন এবং সঙ্গীত বাংলার একটা যৌথ প্রয়াস, তখন নতুন চ্যানেল, এটা নতুন ভেঞ্চার, সিধুদা জাজ, বুঝেছো? জিমিজিপ সুন্দর, বিকেল 5টা থেকে শুটিং, জিমিজিপ লাগানো হবে দুপুর 12টায়, আমাদের কল টাইম 4টে, আমি জিমিজিপ দেখার জন্য 1টার সময় গিয়ে হাজির হয়েছি। জিমিজিপ বস্তুটা কি, কিভাবে লাগা, এখন যেরকম জলবাত হয়ে গেছে, বাট বিয়েতে জিমিজিপ, হ্যাঁ বিয়েতে এখন কি না হচ্ছে, সামান্য জিনিসেও ড্রোন উঠছে, তো ড্রোনটা তো একটা রেস্ট্রিক্টেড জোনের জন্য থাকে, এখন বড় শুটিংয়ে ড্রোন ওড়াচ্ছে, সেভাবে শুটিং হচ্ছে। এখন শুটিংয়ের ফর্মাও চেঞ্জ হয়ে গেছে, আগের মতন নয় যে রিল ধরে ধরে হতো, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, জীবনে কি করতে চাইছো সেটা কতটা প্রাপ্তি হয়েছে এখনো পর্যন্ত? মানে পাইনি কিছুই, মানে ইচ্ছে তো, মানে অন্তত একটা
কিছু ছবি করে যাব যেটা সারা জীবন লোকে মনে রাখবে, একটা, বেশি চাই না। মানে আমি একটা বরফি বা একটা লাইফ ইন মেট্রো বা একটা পদ্মাবত, মানে একটা কিছু করব যেটা মানে লোকে মনে রাখবে এটা কৃষ্ণেন্দু চ্যাটার্জি, ওইটাই যত। ওই তো অমরত্ব, তো আর কি। ভানুবাবু কি অমর নন? ব্যক্তিগত জীবনটা কিরকম? বিবাহিত, মানে বিবাহ তো ঘটেছে বটেই, প্রেম না আয়োজিত? মানে আলাপও মরা লেখা দেখি না না না, আমাদের 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 আলাপও পুরো সপ্তপদী আমাদের সিনেমার সাথে হুবহু, মানে কিছু কিছু জায়গা ছাড়া, বাড়ির সমস্যা ছাড়া বাকি সব হুবহু। আমি কৃষ্ণেন্দু, আমরা দুজনে নাটক করেছিলাম বিবাহ অভিযান বলে। ওখানে একটা সিন ছিল, আমি যে ক্যারেক্টারটা করেছি সে এসে ওই ক্যারেক্টারটাকে জড়িয়ে ধরবে। তো স্যারকে গিয়ে, যে ডিরেক্টর, তাকে গিয়ে বলছে কৃষ্ণেন্দু আমার গায়ে না হাত দেয়। সেই নাটকের সময় এটা নাটক, এটা লেখাও আছে সংলাপটা, দেখবে বিবাহ 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 বিভ্রাট নাটকটা, বিবাহ বিভ্রাট বিবাহ অভিযান, ওইখান থেকে প্রথম ঝামেলা শুরু, যে আমি যেটা লেখা আছে কেন করবো না, ও বললো। তারপরে মরা কাটতে গিয়ে আলাপ, মানে আরো ভালো, মানে একটা ব্যাচে ওরা ওদিকে বসতো আর এদিকে, আর সবার আগে মরা কাটতে আমি মরা কাটতে খুব পছন্দ করতাম, আমার ভালো লাগতো। সবার আগে ছুরিটা আমি বসাবো, বাকি যারা ছিল সব খেয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে এই নোটস ফোর্স হ্যাঁ। ও তাহলে তোমার গিন্নিও কি ডাক্তারি? হ্যাঁ হ্যাঁ, ও মানে ও খুব। আর তারপরে যে যখন আমার হয়ে ও ডিউটি করে দিত, মানে ওকে বাড়ি থেকে শহরে তখন চাপ ছিল নাইট ডিউটি করা। আমি যখন এখানে, আমি ডবল সাইড হার্নিয়া করে এসে ওখানে যোগ বলেছি, নিয়ে চেকও পেয়েছি এপিসোডের বেস্ট পারফরমেন্স নিয়ে, আবার ওই সময় অন্যদেরটাও লিখেছি। মানে এরকম দীর্ঘদিন হয়েছে আমার হয়ে ও করে দিয়েছি। আমি বার্ন ওয়ার্ডে ছিলাম 7-8 দিন, যেখানে 4-5টা পেশেন্টকে ফুল বডি স্ক্যালপেল দিয়ে চামড়া তুলে এরকম ভেতর থেকে পোকা বেরোতো, বিটাডিন দিয়ে ব্যান্ডেজ করে আবার শুইয়ে দিত। ওটা করে হাত ধুয়ে ওর পরের ডিউটিটা ও সামলাতো, আমি যেতাম যোগ করতে মিরাক্কেলে। বাবা, তো এটা দীর্ঘদিন, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা দুজনের মধ্যে খুব ভালো। এবং আমি জন্মানো দেখেছি, আমি মৃত্যু দেখেছি একদম হাতে নিয়ে সামনে। আমি পোস্টমর্টম করেছি, মানে বলতে পারবো না, মানে সবই ক্রিমিনাল। আর তোমার সন্তান, ছেলে মেয়ে? আমার একটি মেয়ে আছে, 9 বছর, এই 10 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ছোট পরিবার, সুখী পরিবার। হ্যাঁ, সুখী বলতে এই মা চলে গেলেন সামনে, না হলে সুখী ছিল। এখন বিরাট, মানে যার জন্য এই পূজা করছি সবই তো মায়ের জন্য। মানে মাই আমাকে হাতে ধরে, ডায়েরি শেষ হয়ে গেলে আর একটা ডায়েরি দিয়ে বলতো নে আবার লেখ। এই লেখাটা যে নেশা, এই নেশাটা মা আমার 1-2 থেকে করে দিয়েছিল। এখনো মায়ের কাছে নেই, মানে মায়ের জায়গায় আছে সব। আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো তোমার পরিচালনার দিকটা বললে যে তুমি এরকম একটা ছবি করতে চাও যেটা মানুষ মনে রাখবে এবং থ্রু আউট একটা লোকে মনে রাখবে যে একটা কৃষ্ণেন্দুর ছবি দেখলাম, এরকম ব্যাপার। ব্যক্তিগত মানুষ হিসেবে কি উপলব্ধি করতে চাও? আমি খুব, মানে আমি না জটিলতা পছন্দ করি না, আমি খুব সিম্পল। এবং এই যে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছি না, এটাতে মাঝে মাঝে মানে প্রাণ নষ্টাগত হয়। কিছু জড়িয়ে যাচ্ছে, এই যে ধরো এই যে ছবি 5টা লোক জানছে, চিনতে পারছে, আমার এগুলো ভালো লাগে না। মানে আমি ওই আলোর থেকে একটু দূরে আর কি। আমি আমার ওই জন্য আমি তারপরে কত ডাক পেয়েছি, মেগাতে ডাক পেয়েছি, ছবিতে মিরাক্কেলের সময়, তখন পিক টাইম যখন আমি হীরক রাজা করছি, তখন আমি আর সৌরভ, আমার মনে আছে মুরজলা স্টেডিয়ামে শুধু আমাদের দুজনকে দেখতে 2500 লোক জড়ো হয়েছে, ভাবতে পারছো সেই সময়। তখন মানে পরপর অফার, কিন্তু আমি কনফিডেন্ট নই। আর আমি এটা অভিনয় করার যে শিক্ষাগত যোগ্যতাও আমার নেই, কারণ আমি তারপরে ডিরেকশনটা নিয়ে আমি লেখাপড়া করেছি, আমি দেখেছি, ওটা নিয়ে করা হয়নি। ওই লাইনটা আমার নয়, মানে লাইন বলছি। তোমার ক্যারিয়ার গ্রাফটা মোটামুটি একদম একটা স্ট্রেট লাইনের টাইপের, মানে তুমি যখনই যেটা করেছো তুমি তোমার 100% দিয়েছো, তুমি তোমার 100 থেকে বেশি পার্সেন্টেজ পেয়েছো। জীবনে কোন সময় সব থেকে বেশি আনন্দ পেয়েছো এখনো পর্যন্ত? এমন একটা ঘটনা যেটাতে তুমি খুব আনন্দ পেয়েছো? প্রথম ছবির প্রিমিয়ারের দিন তো খুবই আনন্দ পেয়েছিলাম। মানে এরকম অনেকগুলো আনন্দেরও তো অনেক ভাগ আছে। মেয়ে হলে সব থেকে বেশি আনন্দ, ওটা ব্যক্তিগত আনন্দ। যখন প্রথম দেখছি নিজের নাম যাচ্ছে, অত বড় ছবি, এত সেলিব্রিটিরা রয়েছে, সবাই হাততালি দিচ্ছে নন্দনে, তখন আবার একটা অন্যরকম আনন্দ। আবার যখন আমার প্রথম কোনো পেশেন্ট এসে আমি ওষুধ দিয়েছিলাম, সে সেরে গিয়েছিল, তার আনন্দ আলাদা। তো আনন্দ তো আলাদা আলাদা ধরন। না, এটা তো ঠিক যে ডাক্তারদের ব্যবহারই কিন্তু অর্ধেক ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ, খ্যাঁকে খ্যাঁকে করে অনেক আছে না, খিটখিটে ডাক্তার, ওরকম অনেকে যেতে চায় না। যে ছোটবেলা যেরকম খিটখিটে কিন্তু ওষুধটা ভালো, এবার অনেক হচ্ছে না ওষুধগুলো দেয় খুব তিরকুটে টাইপের, মানে খেতে ইচ্ছা করে।
হ্যাঁ ভালো। তখন তো যায়। আরেকটা জিনিসের জীবনে কখন দুঃখ পেয়েছো বেশি, খুব মন খারাপ হয়েছে, খুব দুঃখ দুঃখ? মা চলে গেল, এর থেকে বেশি দুঃখ আর এটা মানে আমি জানি না, মানে আমার তো আমি সামলাতেই পারি না নিজে, আমি ভাবতেই পারি না। এই গত বছর এই সময় ছিল 62 দিন ভুগে সারা দিন পড়েছিলাম, মানে মাস দুয়েক আমি সকালবেলা ভানুর এডিটে গেছি, ভিএফএক্স এর মিটিং করেছি, আর বিকেলবেলা এসে সারাদিন মা ডায়ালিসিসে, এরকম ভাবে কেটেছে আমার মা ডায়ালিসিসে চলে গেছে। যেটা আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এত রকম স্পিয়ারে তুমি নিজেকে ছড়িয়েছো, ডাক্তার, স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, তুমি আবার অ্যাসিস্ট্যান্টও কাজ করেছো বললে তুমি একটু আগে। এটার মধ্যে কোন কাজটা তোমার সব থেকে মনের মতন হয়েছে? ডিরেকশন, পারফর্মটা। তো পারফর্মটা এখন কেন হচ্ছে না? বয়স হয়ে গেছে, প্ল্যাটফর্ম নেই তো, কোথায় করো? তো তুমি প্রাইভেট শোজ করো না? কারণ আমি তো স্ট্যান্ড আপ কমেডি করিনি কখনো। যদি আমার পপুলার যেগুলো রয়েছে, মানে অনেক আছে 60 লাখ 1 কোটি অব্দি ভিউয়ার্স আছে, সবগুলো আমি ক্যারেক্টার হয়ে আসতে পছন্দ করি বেশি। তখনও তাই করেছি। আমার উকিল হিট, হ্যাঁ, তোতলা উকিল, যেখানে যে বউয়ের দুর্দান্ত হাতের রান্না, এটার কোটি কোটি ভিউয়ার্স আছে। এটা আরেকবার শুনতে চাই। এত দেরি লাইনটা, সেন্টেন্সটা তোমার টেনশন হলে মাথায় হাতুড়ি উঠে যায়, আমার তো বিশ্বাসই হয় না। এটা করেছি, হিরো গায়া করেছি, হিরো গায়া আমার খুব পছন্দের ছিল। আমি তো ক্যারেক্টার হয়ে সাবলীল, মানে আমি সন্ন্যাসী রাজা একটা করেছিলাম, যেখানে আমি সুপ্রিয়া দেবীর ক্যারেক্টারটা করতাম। ওটাও দুটো পারফরমেন্স কিন্তু খুব হিট ছিল। হিরো গায়ার তো সিরিজ হয়েছে, মানে সৌমিত্র বাবু এসে ভাততালি দিয়েছে, বাবুদা তো বহুবার এসছে, অপুদাও এসছে। আমি ক্যারেক্টার, আর ফলে আমি তো স্ট্যান্ড আপ কমেডি আমি জানি না, সেটা অন্য জিনিস আর কি। যাক, মানে অনেক কথাই হলো। আপনারাও শুনলেন যে কৃষ্ণেন্দুর প্রথম দিক থেকে জার্নি, এখন বর্তমান জার্নি, আগামী দিনে যে ছবি আসছে সেটারও কথা। তো আগামী ছবিতে যেটা হচ্ছে, জাস্ট ছোট্ট করে, এখন ছবিটা যখন আসবে তখন আমরা আবার এই সমালোচনা করব, রিভিউ করব, সব কিছু করবো। এই ছবিটা তো নিপাট কমেডি তুমি পরিষ্কার বললে। এটা শুটিং কি কলকাতায় করছো না বাইরে? না, এটা কলকাতায় হয়েছে, দার্জিলিংয়ে শ্যুট হয়েছে, কালিম্পংয়ের ওখানে শ্যুট করেছিলাম। মানে 9-10 দিন শুটিং হয়েছে ওখানে, মানে ম্যাক্সিমাম পার্টটা, একটা বড় পার্ট, মানে ফার্স্ট হাফ কলকাতা। ভানুর থেকে তুলনামূলক বাজেট বেশি ছবির? না, এক বাজেট, সেম বাজেট। ওইখানে ভিএফএক্স এ বেশি গেছে, ওখানে লোকেশন, এখানে লোকেশন কলকাতা কিন্তু ভিএফএক্স এর। আর ওটা তো 9 দিন তো টানা শুট করেছি দার্জিলিংয়ে, কালিম্পং। তোমার দুটো হিরোইন। ও বাবা, কারা কারা তারা? শ্রাবন্তী আর কৌশল। ও বাবা, দুজনেই তো মানে তাদের তো একটা ক্লাইম্যাক্সের দিন তো পাগল অবস্থা। মানে একটা ক্লাইম্যাক্স শুট হচ্ছে যেখানে রনিদা, খরাজদা, বিশ্বনাথদা, লাবণীদি, তুলিকাদি, ওম, শ্রাবন্তী, বনি কৌশল। এবার তার মধ্যে আরো আর্টিস্ট আছে, সবাই মিলে একটা দৌড়াদৌড়ি আছে। মানে ওরাও দৌড়চ্ছে, আমিও দৌড়চ্ছি। সিনেমাটার ব্যাপারে ছিল মানুষদাও দৌড়চ্ছে, মানে ও বিরাট ঠিক আছে। এগুলো মনে রাখার মতো। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা হোক, কারণ তোমাকে তো পাওয়ার জন্য দেখলাম যে আমাদের প্রচুর কমেন্টস এসছে। ওনার একটা আলাদা ইন্টারভিউ যদি দেখানো যায়, তো সেই দিক থেকে ছবির মতন চলবে, দর্শকের মতন থাকবে, তুমিও সেখানে থাকবে। তোমার সাথে অদ্ভুতভাবে আমার বন্ধুত্ব হয়েছে একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে। টাকা পয়সার লেনদেন নিয়ে কথা হয়েছে প্রথম, আমার লেখাও আছে টাকা বলে। সেই জায়গা থেকে তারপর একটা অদ্ভুত ভালো বন্ধুত্ব আছে। আপনারা বুঝতেই পারলেন যে এত সুন্দর কথা বলে। আমি তো ভাবুক হয়ে একটু কিছুক্ষণ গালে হাত দিয়ে শুনছিলাম যে কীভাবে বলছে। কিন্তু যাই হোক, তুমি ভালো থেকো, তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। আগামী ছবি ভালো হোক, আগামী দিন তোমার নতুন প্রজেক্টগুলো, তোমার চ্যানেলও আমি মানে অনেক শুভেচ্ছা। ইটস মজ্জা বাংলা, এবং সবাইকে বলছি যে যারা দেখছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন। আর বাকি যারা রয়েছে, মানে সদস্য হয়ে গেছে অলরেডি, তারা পরপর দেখতে থাকুন। মানে আমি করে রেখেছি সাবস্ক্রাইব, যাই তুমি আপলোড করো আমার কাছে চলে আসে, আমি মোটামুটি সময় করে দেখে নিই। সেই জন্য তুমি যখন বলেছো না কি কালারের জামা পরবো, আমি জানি ব্যাকগ্রাউন্ড মুখস্থ হয়ে গেছে। তোমাকে অনেক শুভেচ্ছা আগামী দিনগুলোর জন্য, যে আরো ভালো কাজ করো, আরো ভালো বিনোদনমূলক অনুষ্ঠান করো, যেটা আমরা দর্শকের সামনে তুলে ধরতে পারি। কিন্তু তোমাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে আসবার জন্য আর আমাদের এতটা সময় দেওয়ার জন্য তোমার জন্য ইটস মজ্জা বাংলা তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে। এটা ছোট্ট? হ্যাঁ, এটা ছোট্ট। আমার মুখের থেকে বড় এটা।
আর একটা জিনিস হচ্ছে, এবার তোমার মুখ থেকে শুনতে চাই কিছু জোকস। তোমাকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা যারা দেখছেন ভাবছিলেন না যে এতক্ষণ ধরে অনেক কথা শুনলাম, জোকসগুলো কোথায় গেল? এটাও 2-3টে জোকস শুনতে চাই। আমার জোক তো মানে বহুদিন আগে বলতাম, যে কটা 1-2টো বলি মনে আছে, যেগুলো খুব পরে ভাইরাল হয়েছিল বা এরকম আর কি। তো আমার তো ক্যারেক্টার দাদু ছিল, তো একদিন দাদুর সাথে দেখা, তো দাদু দেখছি খুব হন্তদন্ত হয়ে যাচ্ছে। কি হয়েছে? বলছে আর বলিস না, খালি পাতলা পায়খানা হচ্ছে, লুজ মোশন, সকাল থেকে হয়েই চলেছে। তাহলে দাদু এক কাজ করো, কাঁচকলা ট্রাই করো। বলে করেছিলাম, বের করে নিলে আবার শুরু হচ্ছে। সত্যি মানে এগুলো তোমার মাথা থেকেও আসে না? হ্যাঁ, এগুলো খুব তখনকার খুব পপুলার ছিল আমার। আরেকটা শুধু, আর হচ্ছে যে দাদু সারা গায়ে ঘামাচ্ছি হয়েছে, তো দেখি শ্বশুর বাড়ি থেকে হন্তদন্ত হয়ে ফিরছে। আর দাদু কি হয়েছে? আর বলিস না, সারা গায়ে ঘামাচ্ছি হয়েছে। শাশুড়ি সারা গায়ে ঘামাচ্ছি হয়েছে, আমি আর জীবনে শ্বশুর বাড়ি যাবো। কেন? ওই যে আসার সময় শাশুড়ি বগল চুলকোতে বললো, বাবা এর ভেতরে পারলে একবার এসো। যাই হোক, মানে এই দেখতে দেখতে আমাদের বছর তো প্রায় শেষ, এবং প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে আছে। তো প্রেমিক প্রেমিকা নিয়ে কিছু লেখুন। প্রেমিক প্রেমিকা ওই বয়স্ক লোকের আছে একটা, যেটা মনে পড়ছে। বলছে একটা মানে ওয়াইফ রান্না করছিল, হঠাৎ করে গ্যাস বাস্ট করেছে, দুম। তো দুজনে মিলে ছিটকে বাইরে, স্বামী আর বউ। তো সবাই দেখছি বর কাতরাচ্ছে, বউ হাসছে। বলছে আপনি হাসছেন কেন? বলছে ভাগ্যিস গ্যাসটা বাস্ট করলো, এই সুযোগে কতদিন পর দুজনে মিলে বাড়ির বাইরে তো এলাম। বাহ, এটা কিন্তু দারুণ, এটা সত্যি দারুণ। দাম্পত্য, দীর্ঘদিনের দাম্পত্যের না, এরকম চলতেই থাকবে, মানে শেষ হবে না। কিন্তু যেতে যেতে আমি একটাই বলবো যে দর্শকদের প্রতি তুমি কি জানাবে? দর্শক, জনতা জনার্দন, জনতা ভগবান, সবকিছুই আপনারা দেখতে থাকুন। ইটস মজ্জা বাংলা দেখুন, আমাকে দেখুন। সবার কাজ ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ খারাপ লাগলে খারাপ বলুন, কিন্তু যেটা লাগছে সেইটা বলুন। মানে আমি বলছি যে কারুর দ্বারা প্ররোচিত হয়ে কিছু বলবেন না, মানে একদম মনের কথাটা বলুন, সেইটা খুব অনেস্ট, মন যেটা বলছে সেটাই বলুন। কারণ এই আপনার একটা মন্তব্যের ওপর একজনের উৎসাহ বা অনুৎসাহ দুটোই ডিপেন্ড করে। একদম, ফলে সেইটা খুব সৎ। আমি লেখার দিকে সৎ, পারফরমেন্সের দিকে সৎ, ডিরেকশনে সৎ, আপনি কমেন্টসেও যেন সততা থাকে। আজকে কি বলবো, মানে একে তো পরিষ্কার বলতে পারবো যে আনকাট অ্যাক্টর, আনকাট ডিরেক্টর, একটা পুরো ফুল প্যাকেজ আমার কাছে কৃষ্ণেন্দু। তো সেই জায়গা থেকে আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন বা আজকে প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, একই সাথে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রয়েছে ইটস মজ্জা বাংলা নামে। সুতরাং সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পাবেন, যা যা আপলোড করছি আপনারা দেখতে পাবেন। আর আপনাদের কথা মাথায় রেখেই আমরা বিনোদনমূলক অনুষ্ঠান করি। আপনারা কি কি দেখতে চাইছেন সেটাও আমাদের সাজেশন বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের বিনোদনে প্রাণ মন ভরিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমাদের চেষ্টা থাকবে। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।